14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত। অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের একটি বৈঠক বিকেলে বসছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত আকারে সামনে এসছে যে সেখানে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এখনও বিস্তারিতভাবে অনলাইনে আসে নাই, বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে যাচ্ছে। তার মানে হচ্ছে সাম্প্রতিক সময়ের যেই ঘটনাবলী, সেই ঘটনাবলীর প্রেক্ষিতে সরকার আরও নমনীয় হওয়ার বদলে কঠোর লাইনেই চলে গেল এবং বিরোধী দলকে আরও দমন পীড়ন করা, তাদেরকে একঘরে করা এবং সব দায়িত্ব জামাত শিবিরের উপরে চাপানোর একটি মানে প্রচারণা বা একটা পরিকল্পনা বা একটা সিদ্ধান্ত এখানে সামনে চলে আসলো। এর ফলে আসলে কি হতে পারে? রাজনীতিতে কি এই সিদ্ধান্তের ফলে কোনো শুভলক্ষণ দেখা দেবে? অবশ্যই না, বরং সংঘাতের পথেই হাঁটল। সংকটটা আরও তীব্রতর হলো। সবাই জানে যে এই সাম্প্রতিক যে ঘটনাবলী, এই ঘটনাবলীতে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন, ছাত্রদের আন্দোলন, একান্তই ছাত্র, যারা কোনো প্রথাগত মানে ছাত্র রাজনীতির সাথে যুক্ত না, এরকম সাধারণ ছাত্রদের আন্দোলনকে সেটাকে জামাত শিবির মানে এই বদনামটা ঘাড়ে দিয়ে তাদেরকে কোণঠাসা করা এবং এই ছাত্র আন্দোলনটাকে বারবার চালানোর চেষ্টা করা হয়েছে। এটা জামাত শিবিরের নাশকতা, ষড়যন্ত্রের একটি অংশ। তারেক রহমান লন্ডন থেকে এই আন্দোলন পরিচালনা করছে এবং পরে যখন নাকি ওই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানের প্রথম অংশটা নিয়ে ওবায়দুল কাদের প্রকাশ্যেই তিনি বললেন যে আত্মস্বীকৃত রাজাকারদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তারপরেই দেখা গেল ভয়ঙ্কর ঘটনা, একেবারেই সেই শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগ, যুবলীগ, বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল যে শিক্ষার্থীরা, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার প্রতিবাদে পরদিন এই সারা দেশব্যাপী স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো। সেই আন্দোলনে আবু সাঈদ সহ 6 জনের মৃত্যুর ঘটনা ঘটল। তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এই ঘটনার ব্যাপারে আবারও সেই নাশকতা, আবারও সেই পরিকল্পনা, ষড়যন্ত্র, এইসব বিষয় আনলেন। কিন্তু ছাত্রদের এই ন্যায্য দাবির প্রেক্ষিতে যে আলোচনা শুরু হওয়া, নমনীয় হওয়া, সেই কথাটি বলেননি। বলেছেন যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে। কিন্তু ছাত্রদের মধ্যে সেই বিশ্বাসটা আসে নাই যে আদালতের রায় তাদের পক্ষে আসবে, কেননা তার আগে সরকার নানাভাবে বক্তব্য দিচ্ছে যে সরকারের যে পরিপত্রটা বাতিল করেছে হাইকোর্ট, এটি যথার্থ। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে নিজে বলেছেন যে তিনি বিরক্ত হয়ে সরকারের ওই পরিপত্রটি বাতিল করেছিল। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কোটা সহ কোনো কোটাই থাকবে না, এই পরিপত্রটি বাতিল করেছিল। অথচ ছাত্রদের দাবি ছিল কোটার সংস্কার, তারা পুরোপুরি বাতিল কখনোই চায়নি। যাই হোক, এরকম আন্দোলন একটি যখন শুরুর পর্যায়ে যখন কি হামলা করা হলো, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সবাই সাধারণ শিক্ষার্থীরা দলে দলে সামনে চলে আসলো এবং তখন এক পর্যায়ে কোণঠাসা অবস্থা যখন এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের, তখন তারা সাধারণ মানুষকে আহ্বান জানালো তাদের পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু তাদের উপর আওয়ামী লীগ, যুবলীগ সবাই মিলে আক্রমণ শুরু করলো এবং সমস্ত হল থেকে তাদেরকে উচ্ছেদ করা হলো এবং কয়েকটি হলে মাত্র তারা অবস্থান নিয়ে টিকে থাকলো। এই অবস্থা উত্তরণের জন্য তারা আন্দোলন আরও কমপ্লিট শাটডাউনের যে ডাকগুলো, তাতে সাধারণ মানুষকে আহ্বান জানালো এবং অভূতপূর্বভাবে সাধারণ মানুষ যুক্ত হলো। এর মধ্যে রাজনৈতিক দলগুলো ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করলো। এখন বরাবর ওই সরকার যে এই আন্দোলনে নাশকতা, ষড়যন্ত্র যে তত্ত্বটা সামনে নিয়ে আসলো, সেটাকে শেষ পর্যন্ত মানে আবারও এই জামাত শিবির নিষিদ্ধ করার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত করলো। অর্থাৎ এই আন্দোলনের পেছনে যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের দায় হিসাবে জামাত শিবিরকে চিহ্নিত করলো এবং এখন তারা নিষিদ্ধের ঘোষণা করলো। এর মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতির উত্তরণের বদলে রাজনীতি আরও সহিংস পথ ধরবে, আরও সংঘাতমুখর হবে আগামী দিনে, এটি মোটামুটি পরিষ্কার দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।